আলিপুর চিড়িয়াখানা ভারতবর্ষের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। কলকাতার আলিপুরে 1875 সালের 24শে সেপ্টেম্বর নানান পশু পাখি নিয়ে শুরু হওয়া এই চিড়িয়াখানা তার আয়তন, তার বৈশিষ্ট্যে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বিশেষত শীতকালে বড়রা ছোটরা হাঁটতে হাঁটতে পশু পাখিদের দেখতে দেখতে এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। কারণ অনেক পরিচিত, বেশিরভাগই অপরিচিত, যেমন বইয়ে পড়া বা টিভিতে দেখা প্রাণীদের সামনাসামনি দেখার সুযোগ হয়। তাদের প্রত্যেক পদক্ষেপ খানিক মন দিয়ে দেখার সুযোগ হয়। প্রথমেই চিড়িয়াখানায় প্রবেশ করার 3টে রাস্তার মধ্যে একেবারে বাম দিকের রাস্তাটা ধরে নিলাম, আর দেখা পেলাম শিম্পাঞ্জির। কাঁচ দিয়ে ঘেরা, চারিদিকে জল, আর মাঝখানে উঁচু নিচু বেশ অনেকখানি জায়গার মধ্যে শিম্পাঞ্জি বসে আছে। তিনি একটার পর একটা লেবু ছাড়িয়ে খাচ্ছেন, আর কাঁচের দিকে মানে আমাদের দিকে তাকিয়ে আছেন। হঠাৎই পেছনের ঘরটা থেকে দুটো শিম্পাঞ্জি বেরিয়ে এলো। আসলে ওটা ওদের থাকার ঘর, আর এই বাইরেটা ওদের লাফিয়ে বেড়ানোর জায়গা। তিনজন বন্ধু বসে আছেন। প্রথমজন গাছের গুঁড়িতে বসে এদিক ওদিক চাইছেন, পিঠ চুলকাচ্ছেন। তৃতীয়জনও এদিক সেদিক করছেন, আর মাঝের জন সেই তখন থেকে লেবু খেয়ে চলেছেন। প্রথমজন খানিক হেঁটে এসে আমাদের একটু দেখে নিল। এরপরে জেব্রার জায়গায় উপস্থিত হলাম। পেছনে জেব্রার থাকার ঘর, আর বাইরে এই অনেকখানি খোলা জায়গায় তারা সব হাঁটাহাঁটি করছেন। গায়ের সাদা কালো ডোরাকাটা দাগ সুন্দর, ঠিক যেমনটা টিভিতে এদের দেখে থাকি। আজকে প্রথমবার চাক্ষুষ করলাম। জেব্রাকে ঘোড়ার মতো পোষ মানানোও যায় না। আবার প্রতিটা জেব্রার ডোরাকাটা দাগ একেবারে আলাদা। একটি জেব্রার ডোরাকাটা দাগ আরেকটির সাথে মিলবে না, ঠিক যেন আমাদের ফিঙ্গারপ্রিন্ট। এই যে এখানে কাঁচের মধ্যে দুটো লেমুর বসে আছে, একদম গাছের আড়ালে, একে অপরকে সমানে পরিষ্কার করে যাচ্ছে। লেমুর হলো মাদাগাস্কার দ্বীপের বাসিন্দা। প্রাকৃতিকভাবে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তার মানে বুঝতে পারছেন কলকাতায় লেমুর কতটা আকাঙ্ক্ষিত। এবারে দেখা পেলাম এক বড় আকারের গিরগিটি, ইগুয়ানার। গাছের ফাঁক দিয়ে অতি কষ্টে তাকে ক্যামেরাবন্দি করা গেল। আসলে গাছের রং আর তার গায়ের রং মিলেমিশে একাকার। এদের লেজে মারাত্মক শক্তি। লেজের আবার পুনর্জন্ম ক্ষমতাও রয়েছে। আবার চোখ কিন্তু 3টে। মাথার ওপরের দিকে প্যারেটিয়াল আই নামের একটি চোখ থাকে শিকারীকে শনাক্ত করার জন্য। এই হলো আলপাকা। মূলত দক্ষিণ আমেরিকার আন্দেশ পাহাড়ি অঞ্চলে এই মিষ্টি দেখতে প্রাণীটি পাওয়া যায়। আলপাকা অত্যন্ত শান্ত স্বভাবের এবং এদের গায়ের পশমকে সোনার পশম বলা হয়, কারণ তা দিয়ে উচ্চমানের সোয়েটার কম্বল তৈরি করা হয়। দেখবেন আলপাকাকে বিরক্ত করতে যাবেন না, এরা থুতু ছুঁড়তে পারে। হঠাৎ করে একটি বাচ্চা দর্শক কাছে এসে বলল, আলপাকা আলপাকা, তোমার উলগুলো আমায় দাও না, আমি সোয়েটার বানাবো। এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফট লেমুর বসে আছে। লেমুর হলো বানর জাতীয় প্রাণী
যা শুধুমাত্র মাদাগাস্কার দ্বীপেই পাওয়া যায়। এই রাফট শব্দটা এসেছে তাদের ঘাড় ও গলার কাছে থাকা ঘন পশমের কলার থেকে। লেমুরদের এই ডাক খুব উঁচু ও জোরালো। আসলে এই চিৎকার অন্য লেমুরদের সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। এরা মূলত ফল খায়, গাছের উপর ঝুলে বসবাস করে। তবে আজকের দিনে লেমুর হলো বিপন্ন প্রাণী। হঠাৎই এক মজার দৃশ্য, কি সুন্দর স্টাইল করে শুয়ে আছে। এবার পরবর্তী খাঁচার দিকে এগোচ্ছি। সামনে কি দেখতে পাই সেটার জন্য প্রচণ্ড উত্তেজনা। আরে, এ তো কচ্ছপ মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক তাই। কি বড় কচ্ছপ! অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েজ। বিশাল আকৃতির এই কচ্ছপ সিসিলিস দ্বীপপুঞ্জের অ্যালডেব্রা দ্বীপে পাওয়া যায়। সেখান থেকেই আলিপুর চিড়িয়াখানায় তাদের নিয়ে আসা। এরা প্রায় 100 থেকে 200 বছর বাঁচতে পারে। খুবই ধীর গতির এই প্রাণীর ওজন প্রায় 150 থেকে 250 কেজি হতে পারে। এরা ধীরে ধীরে গলা বাড়িয়ে ঘাস, শাকসবজি খায়। দৈর্ঘ্যে প্রায় 4 ফুট বাড়তে পারে। এবার একটু ইতিহাস নিয়ে কথা বলা যাক। এখন যে কচ্ছপটি দেখছেন এবং ভেতরের ঘরেও আরেকজন আছে, এদের 2012 সালে সিসিলিস থেকে এখানে আনা হয়। তার আগে এখানে একটি অ্যালডেব্রা কচ্ছপ ছিল, তার নাম অদ্বৈত। তিনি 2006 সালে মারা যান। কিন্তু অদ্বৈত এখানে প্রায় 250 বছর বেঁচে ছিল। 18 শতকে ব্রিটিশ শাসক রবার্ট ক্লাইভ একে ভারতে নিয়ে আসেন। কচ্ছপটির মৃত্যুর পর এটি বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়, কারণ তিনি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীদের মধ্যে অন্যতম ছিলেন। এরপরেই চিড়িয়াখানায় ক্যাঙ্গারুর দেখা পেয়ে গেলাম। এবার একটা ডিয়ার সেকশন। মণিপুরি নাচুনে হরিণ বা ব্রাউন অ্যান্টিলার ডিয়ার বা সাঙ্গাই হরিণ। ভারতবর্ষের মণিপুর রাজ্যের লোকটাক হ্রদের ভাসমান বনভূমি ফুমদিতে এদের দেখতে পাওয়া যায়। পুরুষ হরিণের শিংয়ের আকৃতি বেশ অনন্য। শিংগুলোতে শাখা প্রশাখা গজায়। ফুমদি হল জলে ভাসমান জৈবিক উদ্ভিদ, শ্যাওলা, কাদামাটি ইত্যাদি স্তর যা হ্রদের উপরে ভেসে থাকে। এই জায়গা সাংহাই হরিণের জন্য আদর্শ বাসস্থান। এর ওপর দিয়ে যখন হাঁটে তখন মনে হয় হরিণটি যেন নাচছে। হাঁটতে হাঁটতে কুমিরের সেকশনে পৌঁছে গেছি।
না, এ কুমির নয়। কুমিরের মতোই দেখতে আরেকটি প্রাণী, ঘড়িয়াল। কারণ এর লম্বা সরু মুখ থাকে। মাছপ্রিয় এই প্রাণী সাধারণত শান্তিপ্রিয়, ঠিক যেমন এখন স্থির হয়ে সবাই আছে। দেখে মনে হবে যেন জীবন্ত ঘড়িয়ালের ভাস্কর্য বানানো। ভারত বাংলাদেশের নদীতে এদের দেখতে পাওয়া যায়। কুমিরের মতো খুব একটা মানুষের উপর আক্রমণ করে না। তবে এই ঘড়িয়াল আজ বিপন্ন প্রাণী। খুবই কম সংখ্যক ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, চম্বল নদীতে পাওয়া যায়। ঘড়িয়ালের পাশের খাঁচাতেই দেখা মিলল কুমিরের। দেখছেন, আকৃতিতে ঘড়িয়ালের চেয়ে বেশ বড়, শক্তিশালী ও মুখের গঠন সম্পূর্ণ আলাদা। এগুলো হলো নোনা জলের কুমির এবং বিশ্বের সবচেয়ে বড় কুমির। এদেরও কোনো রকম নড়নচড়ন নেই, সব স্থির, গা ভর্তি শ্যাওলা। আপনি ভাববেন মাটি বা পাথর দিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ বানিয়ে রেখেছে দর্শকদের মনোরঞ্জনের জন্য বলে, যেই আপনার মন বলবে যদি একটু কাছে গিয়ে দেখতে পারতাম, ঠিক তখনই নড়ে উঠবে। শিকারের জন্য ওত পেতে থাকার কৌশল এটি। কঠিন ও কাঁটাযুক্ত শরীর আর লেজ অত্যন্ত শক্তিশালী। নদী, জলাশয়, ম্যানগ্রোভ বন, লবণাক্ত জলে এদের দেখতে পাওয়া যায়। এবার ইয়েলো অ্যানাকোন্ডা দেখব। কি সাংঘাতিক একটা সাপ! সিনেমায় দেখা গিয়েছিল। পাথুরে ভূমি তৈরি করা হয়েছে, সেখানে ধীরে ধীরে এগোচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। তবে সিনেমার চেয়ে অনেকটাই ছোট। এটা একটা অবিষাক্ত সাপ। এর শিকার করার পদ্ধতি হলো শিকারকে জড়িয়ে দম বন্ধ করে মেরে ফেলা। প্যারাগুয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল এইসব দেশে এদের বাসস্থান। এর ত্বক, ছোট লেজ সবই জলের মধ্যে বিশেষ সুবিধে দেয়, যেমন জলের মধ্যে লুকিয়ে থাকা, সাঁতার কাটা। এই ইয়েলো অ্যানাকোন্ডা 9 থেকে 15 ফুট লম্বা হয়। এবার সরীসৃপ ভবন, যেখানে প্রধানতই নানান প্রজাতির সাপ আছে, সেটা দেখতে ঢুকব। প্রথমেই ইয়েলো মনিটর লিজার্ড, হলুদ রঙের গোসাপ বা গোয়ারকেল। সাধারণত কমন মনিটর লিজার্ড বা যাদের গায়ের রঙ একটু কালচে ধূসর রঙের, সেটাই আশেপাশে আমরা বেশি দেখি। এই ধরনের গোসাপ বেশি দেখা যায় না, কারণ এটি প্রায় বিপন্ন। সাধারণ গোসাপের তুলনায় এর আকৃতি একটু ছোট হয়। চন্দ্রবোড়া সাপ শুয়ে আছে, খুবই বিষাক্ত একটি সাপ। এই রাসেলস ভাইপার ভয়ঙ্কর হেমোটক্সিক বিষ ধারণ করে, যা ছোবল মারলে অন্য প্রাণীর শরীরে রক্ত জমাট বাঁধানোর ক্ষমতা নষ্ট করে এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল করতে পারে। এবার দেখতে পেলাম বার্মিজ পাইথন, অজগর। বিশাল বড় একটা অবিষাক্ত সাপ
শিকারকে জড়িয়ে ধরে হত্যা করে। ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মিয়ানমার এসব জায়গায় এদের পাওয়া যায় এবং আয়তনে প্রায় 15 থেকে 20 ফুট হয়। তবে পাইথনের অন্যান্য জাতের মধ্যে এটি অনেক শান্ত স্বভাবের এবং পোষ মানে। এরপরে রক পাইথন। ওহো, এত বড় সাপ প্রথমবার চোখের সামনে দেখছি। বাদামি, জলপাই সবুজ এবং কালো কালো ছোপ এই সাপের গায়ের রং। এরাও অন্য প্রাণীকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। লম্বায় প্রায় 10 থেকে 20 ফুট। বার্মিজ পাইথনের চেয়ে একটু ছোট হয়, আর বার্মিজ পাইথনের গায়ের রং একটু হলদেটে, সেদিক থেকে এটা একটু বাদামির দিকে। এইভাবে দুজনকে আলাদা করা যায়। তবে আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত এই সাপ সর্বাধিক আক্রমণাত্মক। খড়ের গাদার ভেতর থেকে বেরিয়ে আসছে রেটিকুলেটেড পাইথন। আরেকটি প্রকাণ্ড অজগর সাপ বেরোচ্ছে। এটা যেন শেষই হচ্ছে না। কি বড় পেট তার, যেন একটা আস্ত মানুষ গিলে খেয়ে ফেলতে পারে। গায়ের চামড়া জটিল জালের মতো প্যাটার্ন, সোনালি ধূসর কালো। 20 থেকে 30 ফুট অবধি লম্বা হতে পারে। আসলে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রজাতির সাপ। কি দৃষ্টি! ভেতর থেকে কাঁচের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে অবজার্ভ করে নিচ্ছে। অনেকটা ভারতীয় কোবরার মতো ছোপযুক্ত ত্বক, তবে অনেক অনেক বড়। এত বড় অজগর সাপ সম্পর্কে আমরা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি, কিন্তু চাক্ষুষ হবে এই আলিপুর চিড়িয়াখানায়। অতএব সরীসৃপ সেকশন থেকে বেরিয়ে এলাম। এই যে এই গাড়িতে করে পুরো চিড়িয়াখানা ঘোরা যায়। অবশ্যই যাদের অনেকটা হাঁটতে সমস্যা তাদের জন্যই এই ব্যবস্থা। আলিপুর চিড়িয়াখানার প্রথম পর্ব আপাতত এইটুকুই। এরপরে আরও 2টি পর্বে অনেক জানা অজানা পশু পাখিদের সাথে আলাপ হবে। জানব তাদের গল্প, তাদের বিশেষত্ব, বসতি। শিশুদের সাথে বড়রাও কম যান না। প্রত্যেকটা প্রাণীর কার্যকলাপ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে সকলে ঘন্টার পর ঘন্টা এখানে কাটিয়ে দেন।